আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ রাকিব হাসান। আপনারা জানেন যে মুভি বাংলা স্টুডিওতে আমরা কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। আজকেও ঠিক তেমনি যৌন নিপীড়ন ও ধর্ষণ বিষয়ে কিভাবে প্রতিকার পাওয়া যায় এই বিষয়ে আমাদের মাঝে পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনায় থাকবেন অ্যাডভোকেট সুরেয়া আক্তার মিলি, জসকোট, ঢাকা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাবো সেই বিষয়টি হচ্ছে যৌন নিপীড়ন এবং ধর্ষণ। এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্নভাবে মামলা করে থাকি এবং আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিকার পাই, অনেক ক্ষেত্রে প্রতিকার পাই না। এই বিষয়ে আমাদের সাথে আপনি একটু কিছু আলোচনা করবেন। আপনার কাছে আমার প্রথম কোশ্চেন হলো যে আমরা এই যে দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে কিছু কিছু মেয়ে হ্যারেস হয়ে থাকে। দেখা গেল বাসে যাচ্ছে কিংবা আপনার রাস্তাঘাটে চলাফেরা করে, সেক্ষেত্রে কিন্তু সে কোনো না কোনোভাবে একটা হ্যারেস হয়ে থাকে। দেখা যায় কখনো বাসে উঠলো, কিন্তু ওখানে ওঠার সময় দেখা গেল কারোর সাথে একটু অঙ্গভঙ্গি হলো কিংবা কারোর সাথে একটু ধাক্কা খেলো বা টাচ খেলো, সেক্ষেত্রে কিন্তু মেয়ে অনেক সময় দেখা যায় একটা প্রতিকার পায় না। সেক্ষেত্রে সে কী প্রতিকারটা পেতে পারে এবং আইনগত পদ্ধতিটা কি যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যখন বাসে উঠি অনেক সময় দেখা যায় যে যৌন নিপীড়নের শিকার হই। দেখা যায় অনেক সময় লোক লজ্জার ভয়ে আমরা বলতে চাই না। ভাবি যে এটা একটা লজ্জার বিষয়। আমার গায়ে কেউ টাচ করলো, আমি সেটা সবাইকে বলবো। এটা সবাই জানাজানি হলে আমার মান-সম্মান চলে যাবে। এটা মেয়েদের মধ্যে ধারণা থাকে। কিন্তু সরকার আমাদের জন্য এই বিষয়ে আইন তৈরি করেছে, যার মাধ্যমে আমরা প্রতিকার পেতে পারি। এই বিষয়ে পেনাল কোড 1860 সালে একটা আইন হয়েছে। সেখানে 509 ধারায় ইভটিজিং নিয়ে, যৌন নিপীড়ন নিয়ে সুন্দরভাবে বলা হয়েছে যে কোন পদ্ধতির মাধ্যমে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে বা আমরা যদি অভিযোগ করি তাহলে সেটা প্রমাণ হলে দোষীর কী শাস্তি হবে, সব কিছু সুন্দরভাবে বলা আছে। এখন আমাদের উচিত যখনই আমরা বাসে যৌন নিপীড়নের শিকার হব, আমরা সাথে সাথে নিকটস্থ থানায় গিয়ে অভিযোগ করব। থানায় অভিযোগ নিবে, যদি না নিয়ে থাকে তাহলে আমরা সরাসরি কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে মামলা দায়ের করতে পারি। জি, আর আপনার কাছে আমার আরও দ্বিতীয় কোশ্চেন হলো, দেখা গেল অনেক ক্ষেত্রে যে প্রমাণের অভাবে মামলাটি অনেক সময় নিচ্ছে না। দেখা গেল থানায় গেল, সংশ্লিষ্ট থানায় গেল, যেখানে ঘটনাটা হলো সেখানে গেল, কিন্তু থানা নিচ্ছে না। সেক্ষেত্রে প্রতিকারটা কি, যে মামলাটা নিতে চাচ্ছে না? যখন থানায় মামলা নিবে না, তখন আমরা সরাসরি কোনো আইনজীবীর মাধ্যমে বা ওনার চেম্বারে গিয়ে কথা বলে আমরা কোর্টে মামলা ফাইল করব। তখন কোর্ট যদি অর্ডার দিয়ে দেয় তাহলে থানায় মামলা নিতে পারে বা সরাসরি কোর্টও এই বিষয়ে মামলা নিতে পারে। তখন হচ্ছে তদন্ত দিবে, পুলিশকে তদন্ত দিলে পুলিশ তদন্ত করার পরে যদি কোনো সত্যতা পাওয়া যায় তখন হচ্ছে যে আসামির বিরুদ্ধে হয় সমন যাবে, তা না হলে ওয়ারেন্ট যাবে। আর আমার তৃতীয় কোশ্চেন হলো, আসামি যে হলো, এখন তার প্রতিকারটা কি? দেখা গেল সে কিন্তু অন্যায় করেনি, কিন্তু সে পরিস্থিতির শিকার। অনেক ক্ষেত্রে দেখা যায় সে সেই কাজটা করেনি, সেক্ষেত্রে দেখা যায় তাকে আসামি করা হলো, অ্যারেস্ট করার জন্য। জি, তো সেক্ষেত্রে আসামি কি করণীয়, আমি সেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। দেখা যায় কি অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। দেখা গেল টাচ করলো বা যৌন নিপীড়ন করলো একজন, বা অন্য একজন ফেঁসে গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় আসামি আইনজীবীর সাথে যোগাযোগ করবে, কারণ তার তো সরাসরি ওইভাবে কিছু করার নেই। সে আইনজীবীর সাথে কথা বলবে, আইনজীবী কোর্টে তাকে যে উপায়ে বা যে প্রসেসের মাধ্যমে বের করা যায় সেই প্রসেসে তাকে প্রথমে জামিন নিতে হবে। জামিন নেওয়ার পরে যখন সাক্ষীর স্টেজ আসবে তখন সাক্ষী হবে। সাক্ষীতে সে যদি দোষী প্রমাণিত হয় তখন তার সাজা হবে, আর দোষী যদি সে না হয় তাহলে সে খালাস পাবে। আর আপনার কাছে আমার পরের কোশ্চেন হলো, এই মামলাগুলো কতদিন কোর্টে চলে? কতদিন এটার কার্যক্রম শেষ হয়, বিচারিক যে কার্যক্রমটা, এটা কতদিনের মধ্যে আপনারা শেষ করতে পারেন? যদি আপনারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মামলাগুলোর অনেক জট লেগে থাকে, দেখা যায় কিছু কিছু মামলা আপনার 6 বছর 7 বছর এরকমও শেষ হয় না, সেই ক্ষেত্রে এটা করণীয়টা কি? দেখা যায় আমি নির্দোষ কিন্তু আমি প্রমাণ করতে পারছি না, কিংবা আমি নির্দোষ কিন্তু এটা আমি প্রমাণও করতে পারছি না, দেখা যায় সাক্ষীর অভাবে কিংবা বিভিন্ন সমস্যার কারণে হয়তো আমি সেই জিনিসটা ফেস করতে পারতেছি না। তখন সেক্ষেত্রে মামলাগুলো কিভাবে সে তাড়াতাড়ি শেষ করতে পারে, বাদীকে রিলিফ পেতে পারে আর আসামিকে রিলিফটা পেতে পারে? মামলা শেষ করার ক্ষেত্রে আসলে বাদী বলেন, আসামি বলেন,
আইনজীবী বলেন, কোর্টে যারা স্টাফ আছে, এমনকি বিজ্ঞ বিচারক সবারই সুদৃষ্টি থাকা লাগবে। যেমন একটা ডেটে বাদী আসলো না, আসামি পরে সময় নিল, বাদী আসলো না, আসামি সময় নিল, অনেক সময় দেখা যায় কি আসামি সময় নিল, এরকম করে চলতে থাকে। বাদী দেখা যায় মামলা করার পরে তার আর কোনো খেয়াল থাকে না, ভাবতেছে মামলা চলতেছে, এরকমভাবে যদি চলে তাহলে মামলা শেষ হবে না। দুই দুই দিক থেকেই ভালো মতো মামলাটাকে চালিয়ে নিতে হয়। আর হচ্ছে যে সাক্ষীর ক্ষেত্রে দেখা যায় অনেক সময় সাক্ষীদেরকে সমন দেওয়া হয়, সাক্ষীরা আসতে চায় না, বা এমন এমন লোকদেরকে সাক্ষী করা হয় যারা মানে কোর্টে এসে সাক্ষী দেবে তারা সেটা ভয় পায়। তো আমাদেরকে সাক্ষী যখন আমরা যাদেরকে সাক্ষী বানাবো, খেয়াল রাখতে হবে যে কাদেরকে সাক্ষী বানাচ্ছি। যারা কোর্টে এসে কথা বলতে পারবে, আদালতের সামনে সত্যি কথা স্বীকার করতে পারবে, এরকম লোকদেরকে সাক্ষী করা উচিত। তাহলে বাদী ন্যায় বিচার পাবে, আসামি যদি নির্দোষ হয়ে থাকে সেও ন্যায় বিচার পাবে। আর মামলা করলেই যে শাস্তি হবে তা না, মামলাটাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার দায়িত্ব হচ্ছে বাদীরও থাকে, আসামির কাছে যে প্রমাণগুলো থাকে সেটা তার আইনজীবীর মাধ্যমে কোর্টে উপস্থাপন করতে হবে। কোর্টে যদি উপস্থাপন করা হয় তাহলে সে রেমিডি পাবে। আমার পরের কোশ্চেন হলো, এই মামলার যে প্রসিডিউরটা, যে আপনি যেটা বলেন যে থানায় যদি না করে কোর্টে এসে করতে পারে, কোর্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তদন্তের জন্য কিন্তু অনেক সময় পেরিয়ে যায়। সেক্ষেত্রে কি এটাকে কি কোনোভাবে মানে শর্ট বা তাড়াতাড়ি কি এটা করা যায়? আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম। তদন্তের ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় থানায় তদন্ত দেয়, অনেক সময় দেখা যায় বিবিআইকে দেয়, সিআইডিকে দেয়। এটা নির্ভর করে হচ্ছে যে আপনি কাকে চাচ্ছেন। আমরা মাঝে মধ্যে কোর্টকে বলি যে স্যার সিআইডিকে তদন্ত করতে দিলে ভালো হবে, বা পিবিআইকে তদন্ত করতে দিলে ভালো হবে, এমনকি থানায় দিলে আমি রেমিডি পাবো না। আমরা অনেক সময় কোর্টকে বলি, বিজ্ঞ আইনজীবীরা কোর্টে সাবমিশন রাখে যে স্যার আমাদেরকে পিবিআইয়ের কাছে তদন্তের জন্য দিলে আমরা ন্যায় বিচার পাবো। তখন দেখা যায় কোর্ট আমাদের সাবমিশন অনুযায়ী সিআইডি অথবা পিবিআইকে দেয়। এখন এই ক্ষেত্রে হচ্ছে তদন্তের জন্য অনেক সময় পিবিআইয়ের সাথে একটু যোগাযোগ করতে হয় যে একটু তাড়াতাড়ি করার জন্য, বা কোর্ট তাগাদা দিতে পারে। কোর্টে আমরা সাবমিশন দিব যে আমাদের তদন্ত রিপোর্ট আসতেছে না, কত কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট আসা লাগে, ওর উপর ভিত্তি করে আমরা কোর্টে সাবমিশন রাখবো। সাবমিশন রাখলে কোর্ট অর্ডার দিলে পিবিআই বলেন সিআইডি বলেন দ্রুত রিপোর্ট দেওয়ার চেষ্টা করে। আর আমার পরের কোশ্চেন হলো, এখন তো এই মামলাটি নারী শিশু অ্যাক্টে মানে স্পেশাল যে কোর্টে ওখানে বিচার হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই যে আগে যেমন প্যানাল কোর্টের আন্ডারে বিচার হতো, সেই ক্ষেত্রে এটা মানে চেঞ্জের ইয়াটা কতটুকু কী হলো? মানে এখন কি পুরোটাই কি নারী শিশু যেটা আলাদা ট্রাইব্যুনাল ওটাতে বিচার হয়, নাকি প্যানাল কোর্টের যেটা আমরা সেকশনে বলি দণ্ডবিধির ওই সেকশনে বিচারগুলো হয়? বর্তমান প্রেক্ষাপটটা আইনটা কি সেটা যদি আপনি আমাদেরকে একটু যখনই কোনো নতুন আইন আসবে কোনো একটা বিশেষ ক্ষেত্রে, সেটাকে আমরা স্পেশাল আইন বলতে পারি। যেমন পেনাল কোডের মধ্যে ইপটিজিং বলেন, যৌন নিপীড়ন বলেন, এগুলোর জন্য শাস্তির কথা বলা আছে। তারপরেও নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের 8 নম্বর আইন, এই আইনে বলা আছে যে যৌন নিপীড়নের জন্য 10 ধারাতে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারাতে বলা আছে যে যৌন নিপীড়ন হলে কী শাস্তি দেওয়া হবে। এখন হচ্ছে যখনই নতুন আইন হবে তখন পূর্বের আইন বাতিল হয়ে যাবে। এই বিশেষ ক্ষেত্রে নারী শিশু নির্যাতন দমন আইন মূলত তৈরি করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য। পেনাল কোডে যে শাস্তির কথা বলা আছে সেটা হচ্ছে 1 বছরের কারাদণ্ডের কথা বলা আছে, কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেটাকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। তার মানে শাস্তি ডাবল করা হয়েছে। তো এমনকি বলা আছে যে অনন্য 3 বছর, মানে আপনি 3 বছরের কম সাজা দিতে পারবেন না, সর্বোচ্চ দিতে পারবেন 10 বছর। যার কারণে এখন পেনাল কোডে মামলাগুলো না হয়ে সেটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাগুলো করা হয়। জি, আপনার কাছে পরে আমি যে বিষয়ে জানবো সেটি হচ্ছে দর্শন সম্পর্কে। তো দর্শক, আমরা কিছুক্ষণের বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আমরা আপনাদের মাঝে ফিরে এসেছি আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের মাঝে আছেন অ্যাডভোকেট সুরা আক্তার মিলি। এখন আমি তার কাছে যাচ্ছি আবার দর্শন সম্পর্কে জানার জন্য। আচ্ছা, আপনার কাছে আমার দর্শন বিষয় এখন
কোশ্চেন হচ্ছে যে এই যে প্রতিনিয়ত যে আমি প্রথমে আপনাকে যে কোশ্চেনগুলো করেছিলাম যে যৌন নিপীড়ন, এই ক্ষেত্র উপেক্ষা করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ধর্ষণের দিকেও মন নেয়। এখন কোনো নারী যদি ধর্ষণ হয় বা যাকে আমরা ধর্ষিতা হিসাবে বলি সবসময়, সেক্ষেত্রে তার করণীয়টা কি? ধর্ষণ কোন কোন কাজগুলো করলে ধর্ষণ হবে সেটা বলা আছে পেনাল কোডে 375 ধারায়। সেখানে বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমরা ধর্ষণ বলব। এই ক্ষেত্রে 5টি উপায়ের কথা বলা আছে। ইচ্ছাকৃতভাবে বা অনেক সময় দেখা যায় বয়স কম, যেমন 14 বছরের কম হলে তার সম্মতির কোনো কিন্তু মূল্য নেই। সে সম্মতি দিক বা না দিক, তার সাথে যদি শারীরিক সম্পর্ক বলতে আমরা এখানে বুঝাবো সহবাস করাকে। এখন সেটা তার ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, 14 বছরের ক্ষেত্রে হলে তার ইচ্ছার কোনো মূল্য নেই। কারণ যার 14 বছর তার তো কনসেন্ট দেওয়ার মতোই অ্যাবিলিটি হয়নি। আর এছাড়াও আছে যে অনেক সময় আমরা নারীদেরকে ভুল বুঝিয়ে থাকি, যে তাকে আমরা বোঝাই যে আমি তার স্বামী, সে আমার স্ত্রী, এরকম বুঝেও যদি সহবাস করা হয়। এছাড়াও তার ইচ্ছার বিরুদ্ধে বা তাকে এটা বোঝাই যে তার সাথে আমার বিয়ে হবে, এই ক্ষেত্রে আমরা সেটাকে ধর্ষণ বলবো। এই জিনিসগুলো আমরা 375 ধারার মধ্যে স্পষ্ট করে বলা আছে। এছাড়াও আমরা যদি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর দিকে তাকাই, সেখানে 9-এর একই স্পষ্ট বলা আছে কোনো শিশু বা কোনো 16 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তির ক্ষেত্রে তার সাথে যদি ইচ্ছার বিরুদ্ধে বা তার সম্মতি দিয়ে তার সাথে যদি শারীরিক কোনো সম্পর্ক করা হয়, সেটাকে আমরা ধর্ষণ বলি। আর আমার পরের কোশ্চেন হলো যে এই যে ধর্ষণ যে হচ্ছে প্রতিনিয়ত, আর এই যে যেটা বললেন যে রিলেশনের ক্ষেত্রেও যে মানুষের যেটা বললেন যে 14 বছরের কম হলে এটা অ্যাকসেপ্টেড না। দেখা যায় অনেকে আশা দেয় যে তার সাথে সে বিয়েতে বসবে, সেই প্রেক্ষিতেও কিন্তু অনেক সময় একটা মানে যেটাকে বলে আপনাকে দুজনের মধ্যে আলোচনা সাপেক্ষে হয়। সেক্ষেত্রে করণীয় কি? যে পরবর্তীতে দেখা গেল সেই মেয়েকে সে বিয়ে করলো না, তাকে আশা দিল যে তার সাথে সে সংসার করবে, পরবর্তীতে তার সাথে করলো না, তখন তার করণীয়টা কি? যে অনেক সময় দেখা যায় কি, এটাকে আমরা বলতে পারি যে রিলেশন বা প্রেম করি না, যেটাকে বলি। প্রেম থাকলে দেখা যায় কি অনেক সময় আমরা বোঝাই যে হ্যাঁ আমরা তো বিয়ে করতেছি, আমাদের সাথে শারীরিক সম্পর্ক হওয়াটা অস্বাভাবিক কিছু না, বা আমরা 2 দিন পরে বিয়ে করব, এরকম আশ্বাস দিয়ে অনেক সময় ফিজিক্যাল রিলেশন করা হয়। এই ক্ষেত্রে দেখা যায় কি যখন তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ছেলে ফোন ধরতেছে না, যোগাযোগ রাখতেছে না, তখন দেখা যায় কি মেয়ে ধর্ষণের মামলা করে থাকে। এটা যদি আইনের দৃষ্টিতে দেখা যায় তাহলে তখন আমরা বলি যে আমরা তো তখন স্বীকার করি না যে আমার সাথে সম্পর্ক ছিল। আমরা তখন বলি যে আমাকে বুঝিয়ে বা আমার ইচ্ছার বিরুদ্ধে ফিজিক্যাল রিলেশন করা হয়েছে। সেক্ষেত্রেও আমরা ধর্ষণের মামলা করি, যেটা অহরহ আমরা কোর্টে ফেস করতেছি, দেখতেছি। অনেক সময় ছেলেরা এসে বলে আমি তো তাকে জোর করে করি নাই, সে তো ইচ্ছাকৃতই আমার সাথে থাকছে, আসছে। এরকম এলিগেশনগুলো মেয়েদের বিরুদ্ধে পাওয়া যায়। আর এই ক্ষেত্রে পদক্ষেপগুলো কিভাবে হয়? দেখা গেল যে থানায় যে মামলা করলো, থানাও তো অনেক তদন্ত করে, মানে এটা প্রসিডিউরটা কি যদি এই আমাদেরকে মামলাগুলো বলতেন? আসলে খুব সেনসিটিভ হয়। যখন আমরা থানায় গিয়ে অভিযোগ করি, এই মামলাগুলো হচ্ছে আমলযোগ্য মামলা। কোর্ট হচ্ছে থানা হচ্ছে মামলাগুলো নিতে বাধ্য। যখনই আমরা মামলাগুলো করার পরেই হচ্ছে থানায় অভিযোগ নিয়ে নেবে। নেওয়ার পরে সে বসে থাকবে না, সে সাথে সাথেই আসামিকে ধরার চেষ্টা করবে। আসামিকে ধরে সে কোর্টে পাঠিয়ে দেবে 24 ঘন্টার মধ্যে। পাঠিয়ে দেওয়ার পরে দেখা গেল এই মামলাগুলো কোর্টও খুব সুন্দরভাবে নেয়, আর চাইলেই সেটা জামিন হয়ে যাবে না, সেটা কিছুদিন তার জেলে থাকতেই হবে। তারপরেও হচ্ছে বিজ্ঞ আইনজীবীদের কাছে আসলে আইনজীবীরা চেষ্টা করে যে ঘটনাটাকে ভালো মতো বুঝে কোনো গ্রাউন্ডস খুঁজে তারপরে হচ্ছে জামিন করানোর একটা চেষ্টা করে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় ধর্ষণের মামলা যে কেউ, মানে মানুষ যেটাকে বলে মিথ্যা মামলা, যে সে তার সাথে আসলে কোনো সম্পর্কই ছিল না, কিন্তু এই ক্ষেত্রে যদি সে মামলাটা করে সেই ক্ষেত্রে প্রসিডিওর কি? মানে মামলাটা কি সে থানা নিবে? মানে অনেক সময় তো যাচাই বাছাই না করে মামলা কিছু নেওয়া হয়, সেক্ষেত্রে প্রসিডিওরটা কি? মানে আসামি ওটা কি রিলিফ পেতে পারে? আমরা যখনই দেখি যে থানায় যদি কোনো মামলা করতে আসে, ধর্ষণের মামলা করতে আসে, তখন হচ্ছে থানায় এই মামলাগুলো নেয় কেন? কারণ হচ্ছে যে এই নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালে আইনটাই এমনভাবে করা, এটা নারীদের পক্ষেই মূলত আইনটা করা হয়েছে, যেন নারীরা দ্রুত রিলিফ পেতে পারে। এখন হচ্ছে এরকম হয় যে অনেক সময় কিছুই ঘটে নাই, তারপরও আমরা শত্রুতার জের ধরে কোনো না কোনো কারণে একজনকে শায়েস্তা করা লাগবে, নারী শিশু মামলা দিয়ে দেবো। তা কি মামলা দিব? ধর্ষণের মামলা, যেন সে জামিন না পায়। কারণ এই মামলাগুলো কিন্তু বেইলেবল না,
চাইলেই কোর্টে দাঁড়াইলেই জামিন দিয়ে দিবে না। তখন আমরা কি করি, কাউকে যদি শায়েস্তা করা লাগবে, তার সাথে আমার শত্রুতা, ঠিক আছে একটা মেয়ে দিয়ে তাকে ধর্ষণের মামলা দিয়ে দিলাম। প্রমাণ হবে তো পরে, যখন সাক্ষী হবে, ট্রায়ালে যাবে মামলা, তখন হচ্ছে প্রমাণের বিষয়। এর আগে তো আসামি জেল খাটলো, কয়েকদিন জেলে থাকলো, কষ্ট পাইলো, তাদের টাকা পয়সা মানসিকভাবে, যখনই আমরা ধর্ষণের মামলাগুলো হয় তখনই সবাই খারাপ চোখেই দেখে ছেলেদেরকে, যে সে এই কাজটা করছে, তারা হলে তো একটা মেয়ে শুধু শুধু তার নামে ধর্ষণের মামলা দিবে না। এই ক্ষেত্রে আসামির যেটা করণীয়, সে এদিক ওদিকে না দৌড়াদৌড়ি করে, এর ওর পিছনে না ঘোরাঘুরি করে বিজ্ঞ আইনজীবীর চেম্বারে আসবে, চেম্বারে এসে কোনো আইনজীবীর সাথে কথা বলে কিভাবে বা তার প্রবলেমগুলো বা সে কী করেছে, তার যে ক্ষেত্রে সে ডিফেন্স দিতে পারবে, সে বিষয়গুলো আইনজীবীকে তুলে ধরলে সে তার জামিনের ব্যবস্থা করবে। যদিও সাথে সাথে জামিন হবে না, কারণ হচ্ছে এই মামলাগুলো কোর্টে দাঁড়াইলেই জামিন দিয়ে দেয় না, সেটার জন্য একটু সময় লাগে, দেখতে হয়, তারপর জামিন হয়। আর আমার পরবর্তী কোশ্চেন হলো আপনার কাছে যে ধর্ষণের মামলায় যে বাদী লাস্ট পর্যন্ত কি রিলিফ পেতে পারে, মানে কি রিলিফটা পায় সে, মানে তার প্রতিকারটা কি? ধর্ষণের মামলাগুলোতে দেখা যায় কি, যখন সাক্ষী হয় জি, তখন হচ্ছে যদি মামলার ঘটনা প্রমাণ করতে পারে তাহলে আসামি অবশ্যই সাজা পাবে। কিন্তু যদি আসামি নির্দোষ হয়ে থাকে, দেখা যায় তার সাথে শত্রুতা ছিল, তাকে আমি মামলায় ফাঁসাইয়া দিলাম যেন সে কোর্টে দৌড়াদৌড়ি করে, তার আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, তারপর তার মান সম্মানগুলো নষ্ট হয়। সেক্ষেত্রে দেখা গেল আসামি যদি তাকে নির্দোষ প্রমাণ করতে পারে, সাক্ষী প্রমাণ সব কিছু। ও আরেকটা বিষয় আমি আপনাকে বুঝিয়ে বলি, এই ধর্ষণের মামলাগুলো কিন্তু ডিএনএ টেস্ট করা হয়, যে ডিএনএ রিপোর্ট, এই ডিএনএ রিপোর্ট কি সত্যি সত্যি এই আসামির, নাকি অন্য কারোর সাথে সে এই কাজগুলো করে এসে মানে আসামিকে ফাঁসাইয়া দিছে, এই জিনিসগুলো দেখা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে তখনই মামলা হালকা হয়ে যায় যখন ডিএনএ টেস্টের রিপোর্ট আসে। অনেক সময় দেখা যায় কি রিপোর্টের আগে কি মামলাগুলো তারা গ্রহণ করে নাকি রিপোর্টের পর? রিপোর্টের আগেই মামলা গ্রহণ করা হয়। দেখা গেল যখন রিপোর্ট আসে তখন আসামির ক্ষেত্রে জামিন নিতে অনেক সুবিধা হয়। আর অনেক সময় দেখা যায় আমরা এফআইআর এজাহার ভালো মতো পড়ে দেখলে আসলে কোর্টও অনেক বিজ্ঞ, আইনজীবীরাও বিজ্ঞ। আমরা যখন একটা মামলার এফআইআর এজাহার পড়ি তখনই আমরা বুঝতে পারি যে এই মামলাটা কি আসলেই কোন দিকে যাবে, এটার ফলাফল কি হতে পারে। তারপরেও আসলে আন্দাজের উপর তো কোর্ট চলে না, সাক্ষী প্রমাণ সব কিছু বিচার বিশ্লেষণ করেই সাজা দেওয়া হয়। যদি কোনো কারণে বাদী সেটা প্রমাণ করতে না পারে যে সে আসলেই ধর্ষিত হয়েছে, যাকে আসামি করা হয়েছে তার দ্বারা, তাহলে সেক্ষেত্রে যে শাস্তি আসামি পেত সেম শাস্তি বাদী পাবে। এই ক্ষেত্রে হচ্ছে এই ধর্ষণের মামলা প্রমাণ করতে না পারলে বাদীরও শাস্তি হয়। আচ্ছা, সবশেষে আপনার সাথে কোশ্চেনে যাচ্ছি, যে সবশেষ কোশ্চেন হলো এই যে যৌন নিপীড়নের যে বিষয়ে আপনার সাথে আলোচনা করলাম, এই ক্ষেত্রে এটা যদি দেখা গেল যে আসামির সাজা হলো, সেই ক্ষেত্রে তার করণীয় কি, মানে আসামির করণীয় কি? যৌন নিপীড়নের ক্ষেত্রে তো নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে বলা আছে, 510 ধারা 10 ধারাতে বলা আছে যে 10 বছরের সাজা, ন্যূনতম 3 বছরের, সর্বোচ্চ 10 বছরের সাজা দিতে পারে। এই ক্ষেত্রে যখন যদি তার সাজা হয়ে যায়, যেমন 5 বছর ধরেন, 7 বছর বলেন, 8 বছর ধরেন, বা সর্বনিম্ন 3 বছরের সাজা হল, সেক্ষেত্রে তার আপিল করার সুযোগ আছে। তখন সে উচ্চ আদালতে আপিল করবে, যেমন মহামান্য হাইকোর্ট ডিভিশনে সে আপিল করতে পারে। আর সেক্ষেত্রে যদি দেখা গেল যে বাদী রিলিফ পেল না, আসামি দেখা গেল যে সে এটার সাথে জড়িত না, সে খালাস হিসাবে প্রমাণিত হলো, সেক্ষেত্রে বাদীর কোনো পদক্ষেপ? এক্ষেত্রে বাদীও পদক্ষেপ নিতে পারে, সেও উচ্চ আদালতে যেতে পারে, মানে সেম ম্যাটার নিয়ে সে যেহেতু সেটা সে প্রমাণ করতে পারেনি, প্রমাণ করতে পারে নাই, কি কারণে পারে নাই, সে বিষয়গুলো নিয়ে সে উচ্চ আদালতে যেতে পারে। উচ্চ আদালতে গিয়ে যে ম্যাটারগুলোর জন্য সে প্রমাণ করতে পারেনি সে ম্যাটারগুলো সে উপস্থাপন করলো, উপস্থাপন করার পরে কোর্টে যেটা ভালো মনে হবে কোর্ট সেই মানে উচ্চ আদালত এটা বহালও রাখতে পারে, বা সে তার মতো সে আবার নতুন করে সাজাও দিতে পারে, বা যে আদালতে তার বিচার হয়েছে সে আদালতে সে আবার এটা প্রেরণও করতে পারে। জি, আচ্ছা। আর আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানি, এই যে এতক্ষণ আপনার সাথে আলোচনা করলাম দর্শন বিষয়ে, দর্শনে দেখা যায় যে অনেক সময় আসামি সাজা হয়ে গেল, সেই ক্ষেত্রে পদক্ষেপটা কি যদি একটু বলতেন? ধর্ষণ মামলার ক্ষেত্রে সাজা হয়ে গেল, সেও উচ্চ আদালতে আপিল করতে পারবে তার সাজাটাকে কমানোর জন্য বা খালাস পাওয়ার জন্য। আর বাদীর পদক্ষেপ?
বাদী যদি স্যাটিসফাইড হয় তাহলে তো বাদীর এখানে আর তেমন কোনো পদক্ষেপ নাই, এক্ষেত্রে আসামিই পদক্ষেপ। রিলিফ না পায়। আর যদি রিলিফ পায়, রিলিফ না পেলে সেও উচ্চ আদালতে যেতে পারে। জি আচ্ছা, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো ভালো থাকবেন। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আইনজীবীকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন এবং মুভি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুন।